সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে সব। আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা আজকে ফারহিন নিয়ে কথা বলবো। গত ক্লাসে তোমাদের উপস্থিতি এবং কথাবার্তা একটু কম ছিল, আর ইদানিং আমি একটু তোমাদের একটু বেশি রেগে যাচ্ছি। হ্যাঁ, মানে বেশি রেগে যাচ্ছি। কারণ এরকম মানে কেয়ারলেস ব্যাচ আমার এই অনলাইনের জীবনে, তোমাদের নিয়ে পঞ্চম ব্যাচ সম্ভবত, এরকমটা আমি দেখিনি। ঠিক আছে, এত কেয়ারলেস ব্যাচ আমি কখনোই দেখিনি। হ্যাঁ, অনেকে আছে যারা এলোমেলো করেছে, অনিয়মিত ছিল, একদম 100% যে নিয়মিত হবে তা না। কিন্তু তোমাদের এই ব্যাচটাতে একটু পরিমাণটা কেমন যেন একটু বেশি। হ্যাঁ, তোমাদের কল দিয়ে আমাকে দিয়ে একটু রাগারাগি করতে হচ্ছে। তোমাদের জন্য কেন যে আমি রাগারাগি করবো এটাই আমার মাথায় মাঝে মাঝে আসে না। হ্যাঁ, যে আমি কেন তোমাদের সাথে অযথা রাগারাগি করব, তোমাদের নিয়ে আমাকে এত টেনশন করতে হবে কেন, বলো? তোমরা এমন তোমাদের আচরণগুলো কেমন জানি খোলামেলা না। হ্যাঁ, তোমরা কথা বলতে চাও না, ক্লাসে ঢুকে একটু মানে সেই সালাম টালাম দেওয়ার ব্যাপারটাও যেন তোমাদের ভিতরে আমি দেখতেছি না। হ্যাঁ, কেমন জানি মনে হচ্ছে আমি যেন কোনো একটা খারাপ মানুষ। হ্যাঁ, কোনো একটা হয়তো খুবই উগ্র, হ্যাঁ খারাপ এরকম একটা মানুষ, এই ড্রেনে তুমি ঢুকে বিপদে পড়ে গেছো, ব্যাপারটা এরকম মনে হচ্ছে। এরকম কি কিছু বলো? হুম, এরকম কোনো কিছু ঘটতেছে? বলো তো। না স্যার। তাহলে কেউ তো এসে কোনো কথাও বলো না। না আমি স্যার। আমি জিজ্ঞাসা করা না পর্যন্ত তোমরা কোনো কথা বলো না, এটা কেন বলো? এটা কি একটা ক্লাসের পরিস্থিতি হতে পারে? আমার মনে হচ্ছে আমি পড়ানোটা খুব শীঘ্রই বাদ দিয়ে দিব, কারণ আমার পড়াতে আর ভালো লাগছে না তোমাদের এই পরিস্থিতি দেখে। ঠিক আছে, আমার কাছে এই শিক্ষকতা পেশাটাকে খুবই বাজে মনে হচ্ছে। টাকা দিয়ে ছেলে মেয়ে চলে যায়, ক্লাস করে না, পড়তে চায় না, পরীক্ষা দিলে পরীক্ষাগুলো দিচ্ছে না। হ্যাঁ, এই যে গত 30 তারিখের পরীক্ষাটা, এখানে প্রায় 100-150 স্টুডেন্ট তোমরা আছো, তার ভিতরে হয়তো 20-25 জন দিয়েছে কিনা আমার সন্দেহ। অতও হয়তো বা দেয়নি। বাকি পরীক্ষাগুলো কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, সবাইকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়ে কল দেওয়ায় তারপরে আবার গ্রুপে যুক্ত করতে হচ্ছে। খুবই আমার কাছে প্রেশার লাগতেছে। হ্যাঁ, তোমরা পড়বা, তোমাদের সমস্যা থাকবে, তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দিব, তোমরা পরীক্ষা দিবা, চেক করব, এটা তোমাদের জন্য। কিন্তু ব্যাপারটা কেমন জানি আমার কাছে মনে হচ্ছে এটা যেন আমার কোনো ব্যাপার তোমাদের দিয়ে জোর করে করাই নিচ্ছি। তোমরাও বিপদে পড়ে আছো, আমিও যেন বিপদে পড়ে আছি। ব্যাপারটা এরকম মনে হচ্ছে আমার কাছে খুবই। এরকমটা আমি দেখিনি কখনো, সত্যি বলছি। এই যে এখন ফোর্থ ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, তোমরা আছো, কিন্তু এইরকম বাজে ব্যাচ আমি দেখিনি, সত্যি বলছি। আমি সরাসরি কথা বলি, এটা কথা তোমাদের কাছে খারাপ লাগতে পারে, আমি একটু সরাসরি কথা বলি আর কি। কারণ পড়াশোনা নিয়ে লুকোচুরি আমার পছন্দের ব্যাপার না। হুম, আর অধিকাংশই আমি তো প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, সেগুলো লিখতেছো না, নোট গাইড থেকে যেখানে থেকে খুশি সেখানে থেকে লিখতেছো। লিখতে পারো, কোনো সমস্যা না, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু পরীক্ষার কথাটা একটু মনে রাখো, পরীক্ষার রেজাল্টের পর যেন কান্নাকাটি করো না। শুরু থেকেই এই ব্যাচটা, একদম শুরু থেকে রেগুলার ব্যাচ থেকেই আমি এই ব্যাচটা নিয়ে খুবই কি কি বলবো, খুবই একটা টেনশনে আছি। এখানকার অধিকাংশ ছেলে মেয়ে দেখতেছি খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, কেউ মনেই করতেছে না যে পড়াশোনাটা করা উচিত। অধিকাংশই, 100 জনের ভিতরে 10 জন যদি হয় তাও তো ভালো, সেটাও আমি দেখতেছি না। প্রত্যেকের ইনবক্সে ঢুকতেছি, অধিকাংশই তোমরা পরীক্ষাগুলো দিচ্ছ না, ইনশাল্লাহ বলে দিচ্ছ স্যার আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ, কিন্তু তারপরে আর নাই। 1 মাস 1.5 মাস পরেও কেউ কেউ বলতেছো স্যার আমি পরীক্ষা কি জিনিস সেটাই বুঝি না, কোথায় প্রশ্ন দেওয়া হয় সেটাও অনেকে জানে না। বলো, আমার তো নিজেকে মাঝে মাঝে উন্মাদ মনে হয় একটু। হ্যাঁ, একটু ওই উগ্র মেজাজি মনে হচ্ছে ইদানিং। হ্যাঁ, এতটা রাগা বা আমি অল্পতে খুব চটে যাই এরকমটা ছিলাম না, কিন্তু ইদানিং আমি খুব চটে যাচ্ছি পড়াশোনা নিয়ে কেমন জানি। কারণ এত বাজে পরিস্থিতি আমার এই 10-12 বছরের বিশেষ করে অভিজ্ঞতাতে আমি পাইনি। হুম, দিন দিন পড়াশোনার অবস্থা খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ। তো যাই হোক, এখন তোমাদের জীবন তোমাদের ব্যাপার। আমি আজ থেকে বলে দিলাম যে তোমাদের পরীক্ষা নিয়ে, ক্লাস নিয়ে
আমি আর কিচ্ছু বলবো না, কারণ অলরেডি আমাদের কত মাস চলছে বলো, এই কত সপ্তাহ চলতেছে, 10 সপ্তাহ শেষ, ঠিক আছে? আগামীকালকে টেস্ট আছে, আর আছে 5 সপ্তাহ, হয়তো 18 জুলাই বা এরকমের মধ্যে শেষ হয়ে যাবে। এর ভিতরে তোমরা যদি এখন সিরিয়াস হও তো ভালো, না হলে আমার আর কিছু বলার নেই। কথা বললেই তোমরা স্যার রেকর্ড ক্লাস দেখতেছো, তোমরা তোমাদের মতো করে পড়তেছো, তাহলে আমার এত স্টাডি প্ল্যান করে তোমাদের পড়ানোর আমার কি দরকার ছিল? তোমরা তোমাদের মতো পড়তা, রেকর্ড ক্লাসে যখন করবো তাহলে রেকর্ড ক্লাসই করো। আমার তো লাইভ ক্লাস নিয়ে তোমাদের সমস্যার সমাধান দেওয়ার দরকার নেই, কারণ আমি পড়াচ্ছি এক জিনিস আর তোমরা পড়তেছো আর এক জিনিস। এতে কি সমস্যার সমাধান হবে বলো তো? সমস্যার সমাধান হবে? না স্যার। আমি তোমাকে পড়াচ্ছি না, স্যার। পোয়েট্রি আর তুমি পড়তেছো প্রোজ, তাহলে তোমার প্রোজের সমস্যা আমি তোমাকে কেমন করে সমাধান দিব? প্রোজ তো এখনো শুরুই হয়নি। আমি যা পড়াচ্ছি আমার সাথে থাকতে হবে, তাহলে তো তোমার সমস্যাটার সমাধান যাবে। স্টুডেন্ট আছো কতজন আর ক্লাস করতেছো দেখো 32 জন, মানে আমার কাছে খুবই অপমানজনক মনে হচ্ছে দিন দিন। হ্যাঁ, খুবই অপমানজনক মনে হচ্ছে, এবং তোমাদের কাছে মেসেজ দিলে সেই মেসেজের উত্তরও দেওয়ার প্রয়োজন মনে করতেছে না, মানে খুবই বাজে মনে হচ্ছে। এবং আমার পড়ানোর প্রতি খুব আগ্রহ কমে গেছে, খুবই আগ্রহ কমে গেছে, আমার পড়াতে ভালো লাগছে না। যেহেতু তোমাদের আমি কি পড়াবো? কিসের সমস্যা? তোমাদের তো কোনো সমস্যাই নেই। ক্লাসে জিজ্ঞাসা করলে কোনো সমস্যা বলো না, পরীক্ষা দিলে সেই পরীক্ষাগুলো দাও না, ক্লাসগুলো আদৌ করো কিনা তাও আমি জানি না। কেমন একটা বাজে অবস্থা, কেমন একটা বাজে অবস্থা। হ্যাঁ, পুরো আমার মাথা ব্যথা করে, পড়ানোর দিন আসলে আমার মাথা ব্যথা করে খুবই, এবং এটা যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমার তত তাড়াতাড়ি ভালো। খুবই বাজে পরিস্থিতি, খুবই। আচ্ছা, এখন বলো তোমাদের কি কোনো সমস্যা আছে পড়াশোনা নিয়ে? যদি সমস্যা থাকে এই সপ্তাহে পড়ার ভিতরে তাহলে একটু হাত তোলো, না হলে আমি রেখে দিই, তোমরা নিজের মতো করে পড়তে থাকো। অযথা আমি আর কথা বলবো না। তোমাদের স্যার যদি আমার সমস্যা থাকে একটু হাত তোলো। পারলে একটু সমস্যা আছে। হ্যাঁ, কার কোথায় সমস্যা আছে তোমরা নিজেরাই হাত তোলো। যদি কারো কোনো সমস্যা না থাকে তোমরা লিভ নিতে পারো, যাদের কোনো সমস্যা নেই অযথা ক্লাসে থেকে কোনো লাভ নেই, তোমরা লিভ নিয়ে তোমাদের মতো করে তোমরা পড়তে থাকো। আমি আর কিচ্ছু বলবো না আজকের থেকে। তোমরা যদি একজনও ক্লাস করো, ওই একজনের সমস্যা নিয়ে আমি সমাধান দিয়ে বাদ দিয়ে দিব। আমি আর তোমাদের নিয়ে কোনো প্যারা করবো না, তোমাদের নিয়ে কোনো বিরক্ত হব না, তোমাদের নিয়ে রাগারাগিও করবো না, গালাগালিও করবো না, ঠিক আছে? আমি তোমাদের সাথে হেসে খেলে সুন্দরভাবে বন্ধুর মতো পিঠে গায়ে হাত বোলাইয়ে পড়াশোনা করাবো। তোমরা করলে করবা, না করলে করবা না। এখন তোমরা হাত তোলো, যার যার সমস্যা একটু হাত তোলো, আমি একটু দেখি কার কার সমস্যা, একটু হাত তোলো। স্যার আমার এখান থেকে হাত তোলার অপশনটা আমি পাইতেছি না। আচ্ছা, তোমার সমস্যাটা কোন জায়গায় সেটা বলো। স্যার ফার্ন হিলের ওই যে পার্ট এর মধ্যে ওই যে হোয়াট ইজ পার্সনিফিকেশন, এইটা আমি ঠিক স্যার বুঝতেছি না। তুমি কবে যুক্ত হয়েছো বলো। স্যার অনেক আগেই তাহলে তুমি এখনো পার্সনিফিকেশনই বোঝো না, তাহলে তুমি সাহিত্যে পড়তেছো কেমন করে বলো? তুমি এখনো পার্সনিফিকেশনই বোঝো না। পার্সনিফিকেশন নিয়ে সে কবে কথা বলা হয়েছে, এবং এইখানে তোমার লিটারি টার্মসগুলোতে অলরেডি পার্সনিফিকেশন সুন্দর করে ক্লাসে বলে দেওয়া আছে, আছে কিনা? দেখছো এগুলো ক্লাসগুলো? দেখছো এগুলো লিটারি টার্মসের? হ্যাঁ স্যার দেখছি। তাহলে কি কি বুঝেছো? তুমি কি বুঝেছো পার্সনিফিকেশন সম্পর্কে, না কিছুই বোঝোনি? আমি দেখছি কিন্তু স্যার আমি বুঝি নাই। তাহলে তো তুমি একটা লিটারি টার্মসও বোঝোনি। তুমি যদি পার্সনিফিকেশন না বোঝা থাকো তুমি একটাও বোঝোনি তাহলে।
কি বুঝতে পেরেছো? জি স্যার। তুমি কি অটাম পড়েছিলে? আমরা তো ওর টু অটাম শেষ করেছি, ওর টু দ্য ওয়েস্ট উইন্ড শেষ করেছি, আমরা সনেট শেষ করেছি, সব জায়গাতেই তো পার্সনিফিকেশনের কথাটা বলা আছে। তাহলে তুমি কি বুঝে কি পড়লা বলো আজকে পর্যন্ত কি পড়লা? তাহলে তুমি পার্সনিফিকেশন বোঝোনি এখনো। স্যার আপনি পড়ছি কিন্তু আপনাকে বলা হয়ে ওঠে নাই। তুমি বলো কি পড়েছো পার্সনিফিকেশন নিয়ে, তুমি কি পড়েছো সেটা আমাকে বলো, ওইখানে আমি তোমাকে বুঝাই দেবো। দেখি তুমি কি পড়েছো, আমি শুনি একটু। স্যার এই যে ফার্স্ট হিলে যে এখানে একটা এই যে ছোট প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এইখানে আমি হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝেছি যে বুঝতেছি হোয়াট না ইজ এই প্রশ্ন। পার্সনিফিকেশন। হ্যাঁ আমি বুঝেছি, তুমি কি পড়েছো, ওখানে তো একটা উত্তর দেওয়া আছে, সেই উত্তরটা তুমি কি পড়েছো সেটা আমাকে বলো। এই জায়গার মধ্যে ওই যে প্রাণীদের নিয়া, তারপর জড় বস্তুদের নিয়া আরেকটা এই যে তুমি বুঝাইছি। ইংরেজি সেন্টেন্সটা পড়ো, তুমি ইংরেজি সেন্টেন্সটা পড়ো, আমাকে উত্তরটা পড়ে শোনাও ভালো করে। এইখানে বলছে ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান inanimate object or an abstract idea is invested with the qualities of a living being. হ্যাঁ এটুকুর মানেটা তুমি কি কি বুঝলে এবার আমাকে বলো, এটুকুর মানে কি, মানে বুঝেছো? হুম। স্যার এখানে জড় বস্তু নিয়ে একটা কি বলছিল। আচ্ছা যাও, তোমাকে একটু বোঝাই দিই, ও বলে লাভ নাই, কারণ তুমি ঠিক মতো করোনি, এগুলো ক্লাসগুলো ঠিক মতো করোনি। যদি করতা এই রেকর্ড ক্লাসগুলো লিটারি টার্মস নিয়ে, তাহলে তুমি বুঝতে পারতা। এখানে কারণ শিটে সুন্দর করে বলে দেওয়া আছে। এইটা একটু পড়ো তো, এইটা একটু পড়ো, কি কি বলা হয়েছে এই জায়গায়। এই শিটটা পড়েছো? তুমি কি দেখতে পাচ্ছ? স্যার অনেক আগে পড়ছিলাম। তুমি হ্যাঁ স্যার দেখতে আচ্ছা পাচ্ছি, এটা যদি অনেক তুমি আগে বোঝো, পড়ছিলাম। তুমি যদি বোঝো, এটা কি ভুলে যাওয়ার জিনিস? বুঝলে পারে কি ভুলে যাওয়ার জিনিস? কেউ কেউ একজন বলো তো, যে তুমি যদি পার্সনিফিকেশনটা কথাটা যদি বুঝে যাও, তুমি কি ভুলে যাবে এটা কি জিনিস? না স্যার। না স্যার। তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। নাও তুমি পড়ো, এটা পড়ো, পড়ে আমাকে শোনাও। এখানে একটা জিনিস লেখা আছে, আমি বললে তুমি বুঝবে না, কারণ আমার ক্লাসে আমি বলেছি অনেক জায়গাতে আমার পার্সনিফিকেশন নিয়ে কথা বলা আছে। তুমি তখন যখন বোঝোনি, তখন তুমি বোঝো, আমি একটু বুঝাই দিই, আমি বোঝাবো না। বলো এখানে পড়ো কি লেখা আছে। পার্সন প্লাস আইএফওয়াই সমান পার্সনিফাই থেকে পার্সনিফিকেশন নাউনটির উদ্ভব। এই ওয়ার্ডটি দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো বস্তু বা ধারণা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকে ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী আরোপ করা। হ্যাঁ তাহলে কি বুঝলা, আবার পড়ো, পরে আমাকে বোঝাও। এবার তুমি কি বুঝলা সেটা আমাকে একটু বোঝাও। এই ওয়ার্ডটি দ্বারাই বোঝা যাচ্ছে যে কোনো বস্তু বা ধারণা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকেই ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী আরোপ করে। মানে জড় অব্যক্তিবাচক মানে তো স্যার ওই যে জড় বস্তু বোঝায় না। আরে হ্যাঁ সেটাই তো অব্যক্তিবাচক অব্যক্তিবাচক মানে কি শুধু জড় বস্তুই বোঝায়? গরু ছাগল কি ব্যক্তিবাচক? না স্যার, ওগুলো ওই প্রাণীবাচক। তাহলে অব্যক্তি মানে কি? মানুষ বাদে সবগুলোকে বোঝানো হয়েছে। এখন মানুষ বাদে কি কি আসতে পারে? আম, জাম, কাঁঠাল, লিচু, বাঘ, সিংহ, তাই তো, পাখি, পানি, চাঁদ, সূর্য, তারা সবই হতে পারে। অব্যক্তিবাচক মানেটা কি? অব্যক্তিবাচক মানেটা কি বলো? মানে অব্যক্তিবাচক মানে কি দ্রুত বলো প্লিজ। স্যার ব্যক্তিগত তো মানুষ, তাই ব্যক্তিবাদে যারা আছে সবাই অবিব্যক্তিবাচক। হ্যাঁ তাহলে অব্যক্তি, তাহলে এখন গরু ছাগল কি অব্যক্তিবাচক নাকি ব্যক্তিবাচক, কোনটা? জি স্যার, গরু গরু ছাগল অব্যক্তিবাচক। তাহলে এদেরকে কি করতে বলা হয়েছে এই জায়গায়? কোনো বস্তু বা ধারণা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকে ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী দ্বারা আরোপ করা। হ্যাঁ তার মানেটা মানুষের কি? গুণাবলী যে ধরনের গুণ আছে, দোষ গুণ, হ্যাঁ ওইগুলা দ্বারা ও, আরোপ করতে বলছে। আরোপ করা মানে কি? স্যার এটা তো জানি না। তার উপর প্রয়োগ করা। বললাম সূর্য আমাকে খুব ভালোবাসে, সূর্য আমাকে খুবই ভালোবাসে। কে ভালোবাসে আমাকে? বুঝছো? সূর্য আমাকে খুবই ভালোবাসে। তাই সূর্য কি ভালোবাসতে পারে? না স্যার, তাহলে পারে না। আমি যে কথাটা বললাম যে সূর্য আমাকে ভালোবাসে, এর মানেটা কি? এখানে কি কি করলাম সূর্যকে আমি? মানুষের গুণাবলী আরোপ করে।
কল করছো না? কি কথা বোঝানো না? আমা- আমার কল্পনা দ্বারা বুঝায়, মানে আমার ভিতরে আমি কল্পনা দ্বারা বললাম যে আমি কল্পনা করতেছি যে সূর্য আমার ভালোবাসে, কিন্তু ও তো ভালোবাসতে পারে না, তাহলে ও ভালোবাসতে তো পারে না, কিন্তু অব্যক্তি। ওই মানুষ ভালোবাসে কে মানুষ, তাহলে মানুষের গুণাবলীটা আমি সূর্যকে দিলাম না আপাতত। হ্যাঁ, জি স্যার। তাহলে মানে কি, এর মানে কি? আরোপ করা, বলা, দেওয়া, ওইরকম করে বিষয়টাকে বোঝানো। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। সনেট 18 পড়েছো? সনেট 18 কবিতাটা পড়ছো? হ্যাঁ স্যার, পড়ছিলাম। ওখানে একটা কথা বলা আছে যে মৃত্যু অহংকার করতে পারবে না। এখানে মৃত্যুকে কি কি করা হয়েছে? এই জায়গায় মৃত্যুকে পার্সনিফিকেশন করা হচ্ছে, কেমন করে কারণ পার্সনিফাই মৃত্যু করলা? তো, কারণ স্যার ওর তো কোনো ওই ও তো কোনো, ওইটা তো একটা অব্যক্তিবাচকই বুঝায়, ওর তো কিছু করতে পারে না। এখন আমরা মনে ধারণা দিয়ে বলছি যে মৃত্যুটাই কিছু একটা। তাহলে ফানহিল কবিতাতে বারবার বলা আছে, তুমি যদি ক্লাসটাও করতা, রেকর্ড ক্লাসটা করেছো ফানহিল কবিতার? করছো? হ্যাঁ স্যার, আপনার রেকর্ড ক্লাসটা আমি করছি। তাহলে কি কি বুঝছো ওই জায়গায়? কোন জিনিসটাকে পার্সনিফাই করা হয়েছে এই জায়গায় বলো তো? এই জায়গায় সময়ের কথা অনেকবার বলছে, মানে সময়ের মূল উপজীব্য বিষয় বলছিল সময়টা। সময়কে কি ওইখানে কি করা হয়েছে? সময়কে এখানে সময়টারে আমার কাছে মনে হয় যে পার্সনিফিকেশন করছে। তোমার কাছে মনে হচ্ছে? কেমন করে মনে হলো যে স্যার এটা পার্সনিফাই করা হয়েছে? বলো, কেন মনে হচ্ছে তোমার? কোন দিক থেকে মনে হলো কারণ যে সময়কে ওইখানে মানে পার্সনিফাই করা হয়েছে? হ্যাঁ বলো, দেখি তুমি বুঝেছো কিনা পার্সনিফিকেশন কি জিনিস। স্যার শৈশবের কথাগুলা বলছিল না, ওই জায়গায় তো তার পরবর্তীতে ওই কল্পনাগুলা পরে খুঁজতে তো। আমি তো বুঝলাম যে হ্যাঁ শৈশবের কথা বলা আছে, শৈশবের কথার সাথে সূর্যকে এই টাইমকে পার্সনিফাই করা হলো কেন? কোন কোন বিষয়টা দিয়ে তুমি বুঝতেছো যে টাইমকে পার্সনিফাই করা হয়েছে? একটা লাইন বলো, কবিতার একটা লাইন বলো ওখান থেকে, যে স্যার এই লাইনটা দিয়ে বুঝতেছি যে ইয়াকে টাইমকে পার্সনিফাই করা হয়েছে। একটা লাইন বলো। আর আমি বলবো? না না, যার সমস্যা সে সে বলবে। হ্যাঁ, বাকিরা তো পারো, ওদের নিয়ে তো আমার সমস্যা না, সমস্যাটা যার সমস্যা তাকে দিয়ে আমাকে বোঝাই নিতে হবে তো, যে সে বুঝলো কিনা। দ্রুত বলো, একটা উদাহরণ বলো কবিতা থেকে। বই কি সাথে আছে? হ্যাঁ স্যার, বই আমার সাথেই আছে। তাহলে বলো, একটা লাইন বলো যে স্যার এই জায়গায় মনে হলো যে টাইমকে পার্সনিফাই করা হয়েছে। স্যার ওই লাইনটা তো এই জায়গায় তো স্যার অনেকগুলা লাইন আছে। তো লাইন তো অনেক আছে, তুমি সেই লাইনের ভিতরে একটা লাইন বলো যে স্যার এই লাইনটা থেকে মনে হচ্ছে এই জায়গায় সূর্যকে পার্সনিফাই করা হয়েছে, সেই একটা লাইন বলো আমাকে। তোমার কাছে আমি ছাড়তেছি না, যদি পুরো 1 ঘন্টা লাগে আমি তোমাকে পার্সনিফিকেশন বোঝাই, তারপর দেখবো অন্য কিছু করা যায় কিনা। বলো, একটা লাইন বলো। স্যার ওটা তো পাচ্ছ না? না স্যার। তাহলে আর কি করে পাবা বলো, যদি এখন না পাও? এইটার মানে কি, এই সেন্টেন্সটার মানে কি বলো তো, এই সেন্টেন্সটার মানে কি? Time let me hail and climb golden in the heydays of his eyes. লেট মানে কি? লেট বলতে কি 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 বোঝায়? লেটার মানে কি বলো? লেটার মানে কি? আগে বুঝুন।
দ্রুত বলো, দ্রুত। স্যার এমনিতে তো লেট অর্থ দেরি করা বোঝায়, ঠিক আছে, তো তারপর এখানে লেট অর্থ আগে বুঝাইছে না। এই লেট মানে কি? আচ্ছা যাও, তোমাকে বোঝাতে গেলে এখন অনেক সময় লাগবে, তোমার অনেক ঘাটতি আছে। টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম, লেট মানে অনুমতি দেওয়া, কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া, ঠিক আছে তো? যদি আমি বলি সে আমাকে যেতে দিল, আমি কি কি লিখবো বলো, কি লিখবো বলো তো সবাই? সে আমাকে যেতে দিল, কি হি লিখবো? লেট মি গো। হ্যাঁ, হি Let me go. লেট মি গো, তাহলে সে Let আমাকে me যেতে go. দিল, He let me go. টাইম লেট মি গো মানে কি? লেট মি সময় আমাকে Time যেতে let দিল। me সময় মতো যাওয়ার অনুমতি দিয়েছে। লেট মি ক্লাইম, টাইম আমাকে চড়তে দিল, কে আমাকে চড়তে দিল? টাইম হ্যাঁ, সময়। টাইম তাহলে এখানে লাইট এ টাইম লেট মি হেল, হেল মানে কি বলো? ওয়েলকাম জানানো, তাই তো? ওয়েলকাম জানানো। Greeting. আর ক্লাইম মানে কি? এনজয় করা। ক্লাইম উপভোগ করা, হ্যাঁ। ওঠা বোঝায়। অবমাননা। হ্যাঁ, তাহলে এখানে কে আমাকে করতে দিচ্ছে কাজগুলো, কে করতে দিচ্ছে? সময় Time. সময় ইউথ তাহলে সময়কে এখানে কি কি করা হয়েছে? সময় কি কোনো Personify. পার্সনিফাইড করা হয়েছে। তা সময় কি কোনো ক্রিয়া নাকি, ব্যক্তি নাকি যে আমাকে করতে দিবে কাজটা? না না কি বোঝা গেল তোমার? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কার সমস্যা ছিল বুঝতে পেরেছো? জি স্যার। একটু জোরে বলো, জোরে বলো, বলো হয় স্যার বুঝেছি না হয় বুঝি নাই। হ্যাঁ স্যার। এটা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। টাইম লেট মি প্লে মানে কি? সময় আমাকে সময় আমাকে খেলতে দিল। তাহলে টাইম আমাকে খেলতে দিল, টাইম আবার খেতে দেওয়ার কে? সে কি ব্যক্তিবাচক? সে কি ব্যক্তিবাচক? না। তাহলে এখানে কি কি করা হয়েছে তাকে? পার্সনিফাই। Qualification করা। পার্সনিফাই করা হয়েছে। তার বলছে এই জায়গায় কাকে পার্সনিফাই করা হয়েছে? দ্য কাপ স্যাং টু মাই হর্ন, এই কাকে পার্সনিফাই করা হয়েছে এখানে? কাপস কাপস মানে কি? দ্য কাপ বাছুর। হ্যাঁ, বাসুরেরা আমাকে গান শোনায়, বাসুরেরা আমাকে গান শোনায়, তা বাসুরেরা গান করতে পারে? না হ্যাঁ, না জি না স্যার তাহলে তাদের ডাকটাকে বলা হচ্ছে কি? তাহলে এ কি ব্যক্তিবাচক না বস্তুবাচক নাকি অব্যক্তিবাচক, কোনটা? অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক তাহলে এখানে কি তাকে পার্সনিফাই করা হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার কি কেউ কিছু বুঝতে পারলা? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো আর কার সমস্যা আছে, বলো, হাত তোলো। টেক্সটে কারো সমস্যা আছে কোনো? টেক্সটে না স্যার। টেক্সটের ক্লাসগুলো সবাই করছো ঠিকমতো? ভিডিও ক্লাসগুলো দেখছো? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, তারপর বলো ব্রিফ কোশ্চেন আর কারো সমস্যা আছে না? আমি ধারাবাহিকভাবে দেখি, যদি কারো সমস্যা থাকে ভালো, না তো অযথা ক্লাস করাই লাভ নাই। তোমাদের নিয়ে আমার খুবই, তোমাদের ক্লাস করা থেকে আমার খুব মাথা ব্যথা করে দেয়নি, ভালো লাগে না একদম। কয়েকজন ছাড়া তোমরা একদমই রেগুলার না। বলো ব্রিফ কোশ্চেন আর কারো সমস্যা আছে? না স্যার, ব্রিফ কোশ্চেনের সমস্যা নাই।
আচ্ছা, ব্রিফে যদি সমস্যা না থাকে শর্টে বলো। না স্যার, সমস্যা নাই। তোমাদের গুগল ক্লাসরুমে কি লিংক দেওয়া হয়নি? জি স্যার, সবাই লিংক চাচ্ছে? হয়েছে তো স্যার, সবাই লিংক চাচ্ছে? দুটাই লিঙ্ক দেওয়া হয়েছে। স্যার, পলিটিক্যাল থিওরির পরীক্ষাটা নিতে চাইছিলেন না? হ্যাঁ, আমি ডেট দিব একটা। বলো, শর্ট কোশ্চেনে কারো সমস্যা নাই? না স্যার। এই যে এখন তোমরা ক্লাস টাইমে সমস্যাগুলো বলবা না, আর পরে গিয়ে বলবা স্যার এই সমস্যা সেই সমস্যা, ওই সময় কি আর মেসেজে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়া যায়? বলো। তোমাদের লাইভ ক্লাসগুলো নেওয়ার মানেটা কি? বলো, এখানে যে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি এর মানেটা কি? মুনতাসির আমার স্যারও শুনতে পারে একদম। এর উদ্দেশ্যটা কি? সমস্যার সমাধান করা। এখন তোমরা যদি লাইভ ক্লাসের সমস্যা না বলে আমাকে মেসেঞ্জারের সমস্যা বলা শুরু করো, আমি সমাধান দিতে পারবো? বলো, না পারবো? স্যার। কি বুঝাই দিব আমি তোমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে? আমার খুবই মাথা ব্যথা করতেছে। আচ্ছা, সমস্যা না থাকলে ভালো, ভেরি গুড। স্যার, প্রায় একই রকমই তো আনসার। হ্যাঁ, সব তো একই রকম, সেটা তো ঠিক আছে। হ্যাঁ স্যার, সমস্যা থাকলে দুই এক জায়গায় থাকবে, এই জন্য সমস্যা হয় না। কবিতাগুলো বুঝলে টেক্সট প্রশ্নগুলো বুঝে ফেলা সম্ভব, কিন্তু কারো না কারো তো সমস্যা থাকতে পারে। হ্যাঁ স্যার। সমস্যাগুলো ক্লাস টাইমে বলো না, সমস্যাগুলো বলবা হচ্ছে ক্লাস শেষে, ক্লাসের পরে, যে সময় এই বড় বড় জিনিস এগুলো আন্দাজে বুঝিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ক্লাসে না স্যার। না বললে তোমার শর্ট কোশ্চেনও যা, ব্রড কোশ্চেনও তাই, ব্রড কোশ্চেন প্রায় একই স্যার, একই। একই জিনিস শুধু আলোচনা, এছাড়া কি আসতে পারে বলো? এছাড়া তার বেশি কিছু নাই এখানে। একটা হ্যাঁ স্যার। কোশ্চেন যদি কেউ ভালো মতো বুঝে যায়, বাকিগুলো অটোমেটিক তার ভালো মতো বুঝে যাওয়া উচিত। এখন তোমার সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলো ক্লাস টাইমে বলবো না, পরে গিয়ে বলবা। এবং স্যার বুঝতেছি না তাই পরীক্ষা দিচ্ছি না, তা তুমি বুঝতেছো না বলেই তো আমি বসে আছি। এই যে 1 ঘন্টা ধরে আমি শুধু জিজ্ঞাসা করতে থাকবো কার সমস্যা, কার সমস্যা, কার সমস্যা। যদি এমনটা হতো যে 100টা সমস্যা হচ্ছে, তোমার সমস্যা আমি নেই নাই, তাহলে বুঝতাম যে তোমার সমস্যার সমাধান দেওয়া যায়নি। কিন্তু কেউ তো সমস্যার কথা বলতেছেই না, তাহলে তোমার সমস্যা বলতে কি সমস্যা? ও স্যার, আমার খুব লজ্জা লাগে। পড়াশোনা করতে এসে লজ্জা করার কি আছে? যদি পড়াশোনা করতে এসে লজ্জাই করে, তাহলে তুমি বাড়িতে বসে চুপচাপ পড়াশোনা করো, তোমার লজ্জা নিয়ে তুমি থাকো। এখানে তো পারবা না বলেই তুমি এসেছো পড়তে। কাইক পোয়েমের একটা ব্রিফ কোশ্চেনে প্রবলেম ছিল। কে বলছো? একটু জোরে বলো, তোমার কথাটা শুনতে পাচ্ছি না। কার সমস্যা? স্যাম স্যাম
কার সমস্যা? দেখো তোমরা এখন বলতেছো না পাইপ কথা, পোয়েমে একটা শর্ট কোশ্চেন একটু জোরে বলো। তোমার কি মাইক্রোফোনের সমস্যা? যমুনা বলতেছিলাম। তোমার কথাটা খুবই স্লো আসতেছে, বোঝা যাচ্ছে না। বুঝতেছি না তো। কেউ একজন বলো তো, বুঝতে পারছো কোন কবিতা জানো? স্যার তাওসিফ আহমেদের আইডি থেকে। আরেকবার একটু বলো, আরেকবার বলো। স্যার পাইপ দেন। স্যার পাইপ। আচ্ছা, পাইকের ব্রিফ কোশ্চেন। জি স্যার, ওইখানে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে শুরু করছে, ওই ইয়েটা কি, ওই কোশ্চেনটা বুঝিনি। কোনটা? নাম্বার বলো, নাম্বার বলো। স্যার আমি লেকচার বই জুল বলছি তো, অরিয়েট ওইটা? ওইখানে 35 নাম্বার। আবার বলো, একজন বলো, আমি বুঝি নাই। হ্যাঁ, স্যার লেকচার বই 35 নাম্বার। 35 নাম্বার। জি স্যার। স্যার ও যেটা যে বই কিনছে সেইটার 35 নাম্বার, তো আমার তাই কাছে তো বলছে। লেকচার বই নেই, তোমার আমি লেকচার বই থেকে আমি কি করে বলবো যে 35 নাম্বার কোনটা? তুমি ছবি তুলে দাও তাহলে। আচ্ছা স্যার। তোমার বই তো আর আমার কাছে নেই। সে প্রশ্নটা বললে ভালো হতো না? ছবি তুলে দাও তাড়াতাড়ি, দিয়ে মেসেঞ্জারে দাও। আচ্ছা স্যার। এর মধ্যে আর কারো সমস্যা আছে বলো? না স্যার। আর কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, প্রথমে একটা কথা বলো, তুমি পেয়েছি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, কোন কবিতা, জি স্যার। এমন কোন কবিতা পেয়েছো যে তার লাইনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়নি? এমন কোন কবিতা আছে যে তার সেন্টেন্স মানে তার লাইনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়নি? এমন কোন কবিতা আছে? না স্যার, এখনো না পাইনি স্যার, স্যার। কারণ সবগুলো তো কবিতার ক্যাপিটাল। প্রথম লাইন তো বড় হাতের হ্যাঁ, প্রত্যেকটা ক্যাপিটাল কবিতার লেটার হয়। প্রথম হাতে তো ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, এখানে বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট স্টার্ট এভরি সেন্টেন্স উইথ ক্যাপিটাল লেটার ইন দ্য পোয়েম পাইক। এটা তো স্বাভাবিক বিষয় যে শুধু পাইক কেন, ও সব কবিতায় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে একটা কথা বলেছে, সেটা হয়তো কবির এই সিম্বলিক্যাল মিনিং এর সাথে এসেছে যে দিস ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ে টু স্ট্রোক দ্য ইগো অফ দ্য পাইক। স্ট্রোক মানে কি? উপস্থাপন করা, রিপ্রেজেন্ট করা। কি রিপ্রেজেন্ট করা? ইগো অফ দ্য পাইক। ইগো মানে কি? ইগো ইগো মানে কি? ইগো মানে কি বলো? হ্যাঁ, অ্যাটিটিউড, অহংকার। ভাব, তাই তো? অ্যাটিটিউড বা ভাব। অ্যাটিটিউড। হ্যাঁ, একটা অ্যাটিটিউড বা একটা হ্যাঁ, ভাব অহংকার প্রকাশ বুঝায়। করা। ঠিক আছে? এটা হয়তো হতে পারে, সেটা বলা হয়েছে। এগুলো হুদাই এক একটা প্রশ্ন করে রাখছে। এর সাথে এর কি লিঙ্ক? প্রত্যেকটা লাইনে কি পাইকের রিয়া বিষয় আছে বলো? হ্যাঁ,
স্যার 34 নাম্বারটা একটু দেখেন স্যার, পন্ট রিপ্রেজেন্টস এইটা। দ্য কনসাস মাইন্ড অফ দ্য পয়েট হিমসেলফ। কনসাস মাইন্ড মানে কি? এগুলোর মিনিং কি তোমরা বোঝোনি? হ্যাঁ, সচেতন। সচেতন। কবির কি নির্দেশ করতেছে, কি রিপ্রেজেন্ট করতেছে? কনসাস মানে কি? সচেতনতা। সচেতন। কবি যখন পাইক যখন ধরতেছে, মাছ ধরতেছে, তখন কি সে কি মানে এমনি মাছ ধরতেছে না খুব সতর্ক অবস্থায় মাছ ধরতেছে? কোনটা? সতর্ক অবস্থায়। অবস্থায়। হ্যাঁ, এই জন্য এই কথাটা বলা হয়েছে যে পন্ড হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে কনসাস মাইন্ড। নাকি মিনিং গুলো বোঝনি? স্যার এবার বুঝছি। অনেকে বলে যুক্ত হতে পারছে না কেন, আমি তো বুঝলাম না ঘটনাটা। নেটের প্রবলেম হতে পারে স্যার। বলো আর কি, আর কার কি সমস্যা আছে বলো। এখন তোমাদের সমস্যা নিয়ে বলি। আর কারো সমস্যা আছে যে কোনো কবিতার? এখানে এই সপ্তাহে স্যার, যে আমি কয়টা সমস্যা। কবিতা আছে সেই কয়টা কবিতার মধ্যে যে কোনো কবিতার সমস্যা থাকলে বলো। হুম। আগামীকাল সন্ধ্যা 7টায় 10ম উইকের টেস্ট নেওয়া হবে। টেস্ট তোমাদের উপর ছেড়ে দিছি আমি এই সপ্তাহ থেকে। তোমাদের যদি ইচ্ছা হয়, যদি মনে হয় যে টেস্টগুলো দেওয়া দরকার তো দিবা, আর যদি মনে না হয় তো দেওয়ার দরকার নেই। আমাকে যেহেতু তোমরা টাকা দিয়েছো, আমাকে তো কষ্ট করে প্রত্যেকের ইনবক্স চেক করতেই হবে। অতএব এটা তো আমি দায়বদ্ধ। তোমরা তো দায়বদ্ধ না, কারণ তোমরা টাকা দিয়েছো। দায়বদ্ধ তো আমি। অতএব আমাকে প্রত্যেকের ইনবক্সে ঢুকতে হবে, চেক করতে হবে। পরীক্ষা যদি দিয়ে থাকো তো চেক করব, আর না হলে পারে শুধু এইটুকু মেসেজ দেবো যে তুমি পরীক্ষাটা দাওনি। অন্তত এটুকু বোঝানোর জন্য যে আমি তোমার ইনবক্সে ঢুকছিলাম। তাহলে তুমি মনে করবে যে স্যার তো আমাকে চেক করেনি। এতে মাইন্ড করার কোনো কারণ নেই। আমি লিখে দিব যে তুমি কেন পরীক্ষাটা দাওনি, তুমি উত্তর দিলে দিবা, না দিলে দেওয়ারও দরকার নাই। ঠিক আছে? আমি আর তোমাদের কাছ থেকে উত্তরের আশা করতেছি না। আমি প্রচুর অপমানিত বোধ করতেছি। হ্যাঁ, তোমাদের অধিকাংশ স্টুডেন্টের মেসেজ, পরীক্ষা না দেওয়া, এগুলো না দেওয়াতে আমার খুব অপমানিত বোধ লাগতেছে। যেহেতু আমি টাকা নিয়ে ফেলেছি, আমাকে তো ব্যাচটা কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? এই কারণে আমি পড়াই দিয়ে যাচ্ছি। আমার পড়ানোর খুব একটা বেশি মানে আমি খুব আর্জ ফিল করতেছি না তোমাদের পড়ানোতে। যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ যে এরকমটা হয়, আমি খুবই মানে কি বলবো, আমার পড়ানোর শখ মিটে গেছে আর কি, প্রচুর মিটে গেছে। এবং আমিও প্রচুর আগে এতটা রাখতাম না, ইদানিং আমি একটু বেশি রেগে যাচ্ছি কেমন জানি। আমার কাছে মনে হচ্ছে আমি একটু বেশি রকচটা হয়ে গেছি বা রেগে যাচ্ছি এই পড়ানোর কথা শুনলে। অন্যান্য কিছুতে না, কিন্তু পড়ানোর কথা শুনলে আমি খুব রেগে যাচ্ছি। আমি খুব রকচটা হয়ে গেছি। এতে মনে হচ্ছে আমার পড়ানোটা বাদ দেওয়া উচিত। আমি খুবই মানে মেন্টালি আমি অ্যাফেক্টেড হচ্ছি। আমি জানি না এটা আমার সমস্যা হয়তো বা তোমাদের না। এর জন্য আমি সরি যে আমি একটু উত্তেজিত হচ্ছি বা আমি একটু উত্তেজিত কথা বলতেছি। আশা করি দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যখন আমি তোমাদের নিয়ে খুব একটা টেনশন করবো না যে তুমি পড়লে পড়বা, না পড়লে না পড়বা, পরীক্ষা দিলে দিবা, না দিলে না দিবা। এই বোধটা এসে গেলে আশা করি আর এই রাগঝালটা হবে না। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিলাম। সরি স্যার, স্যার আমার রাগ করবেন না, আমরা পরীক্ষা দিব ইনশাআল্লাহ। না আমি এখন দিতে পারো, দিলে দিবা। আমি তো বললাম যে আমি প্রশ্ন করব, প্রশ্ন দিয়ে দিব গ্রুপে, তোমরা যাদের পরীক্ষা দিবা দিবা, না দিলে না দিবা। অন্তত আমি যে এই যে রাগ করতেছি, তোমাদের কল দিতে বলতেছি, কল দিয়ে রাগ করতেছি, তোমরা আবুল তাবুল যুক্তি দেখাচ্ছ যে যুক্তি কোনো যুক্তিই না। হ্যাঁ, যে অনেকে বলতেছেন আমি জানতামই না যে প্রশ্ন কোথায় দেন। এটা কোনো যুক্তি হতে পারে বলো? 1-1.5 মাস ধরে যুক্ত আছে, সে জানেই না যে পরীক্ষার প্রশ্ন কোথায় দেওয়া হয়। এটা কোনো যুক্তি? বলো তো, বলো। স্যার তাইলে সে হয়তো ক্লাস এবং এবং আমি তো পরীক্ষা নিয়ে বারবার মেসেজ দিচ্ছি কিনা বলো, যে পরীক্ষা দিচ্ছ না, জি স্যার।
তাহলে এর পরেও সে বুঝতেছে না যে স্যার এই যে মেসেজগুলো দিচ্ছে এগুলো কেন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। তা সেই হিসাবে তো আমাকে মেসেজ দেওয়া উচিত ছিল। গ্রুপ থেকে রিমুভ করার পরে তারপরে কল দিয়ে আমাকে জানতে হচ্ছে যে সে এগুলো জানে না। তাহলে এত দূর ঘুরে আমাকে তাহলে তাকিয়ে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে আমাকে এভাবে যদি বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে হয় সে কি করতেছে, তাহলে তো আসলে খুবই ঝামেলা। এই অনার্সে এসেও যদি এই ছোট মানুষের কেজি বেজির মতো করে পড়াশোনা করাতে হয়, তাহলে এই পড়াশোনাটা আমার শখ মিটে গেছে আর কি। হুম। সরি স্যার, না সরি আমাদের বললাম তো যে ক্লাসটা আমাদের ক্লাসটা করাবেন আপনি। আপনি রাগ করে ক্লাস বন্ধ করে দিন। না আমি ক্লাস বন্ধ করবো না, যেহেতু আমি বললাম তো, আমি যেহেতু টাকা নিয়েছি তো তোমাদের কাছে, আমি দায়বদ্ধ, তোমরা না। আমি তো বললাম যে আমি দায়বদ্ধ, আমি তোমাদের ক্লাস নিব যতদিন। আমি বলেছি আমি ক্লাস যদি একজনও ক্লাসে জয়েন করে তো আমি ক্লাস নিব। আমি ক্লাস বাদ দিচ্ছি না, কারণ আমি দায়বদ্ধ তো তোমাদের কাছে, এটা আমাকে তো মেকআপ করতেই হবে। এখন বাকিটা তোমরা ক্লাসে জয়েন করলে করবা, কারণ আমি তার বলে পারতেছি না তো তোমাদের জয়েন করাতে। আর কয়দিন বলবো বলো, এতে তো তোমরাও বিরক্ত হয়ে যাবে। আমি নিজেই বিরক্ত হচ্ছি যে আমি তোমাদের বারবার একই কথা বলতেছি। একই কথা বলতে বলতে আমি নিজেই বিরক্ত বা লজ্জিত বোধ করতেছি যে আমি একই কথা বারবার বলতেছি কেন। আমার নিজেরই লজ্জা লাগতেছে, তোমাদের তো লাগবে যে স্যার একই কথা প্রতিদিন বলে। তো যেহেতু স্যার আপনি তো আমাদের ভালোর জন্যই বলেন। সেটা বুঝলে ভালো, না বুঝলেও ভালো, তাতে আমার কিছু যায় আসে বলো। কেউ পরীক্ষা না দিলেও আমার কোনো ক্ষতি নেই, কেউ পরীক্ষা দিলেও আমার ক্ষতি নেই, কেউ 3.50 পাইলেও আমার ক্ষতি নেই, মানে লাভ নেই, কেউ ফেল করে গেলেও আমার কোনো ক্ষতি নেই বা লাভ নেই। তোমাদের জীবন তোমরা বুঝে নিবা। আমার কাছে এসেছো হেল্প নেওয়ার জন্য, আমি দেওয়ার চেষ্টা করতেছি। এখন তুমি নিলে নিবা, না নিলে তোমার নিজস্ব ব্যাপার। আমি সত্যি লজ্জিত এবং আমি ক্ষমা চাচ্ছি যে আমি এতদিন খুব রাগ করেছি তোমাদের উপর। এই রাগটা করে তোমাদের যতটুকু উপকার হয়েছে তাতে আমার বেশি ক্ষতি হয়েছে, যে আমার মাথা ব্যথা করে এবং আমি খুবই মানে পরবর্তী পড়ানোগুলোতে বা পরবর্তী 1-1.5 ঘন্টা আমি খুব মানে মাথা ব্যথা করে এবং আমার খুব এফেক্টেড হয়। আমি এই জন্য আমি আপাতত তোমাদেরকে বলেই নিলাম যে আমি সরি যে এতদিন তোমাদের উপর রাগ করেছি। এই রাগের কোনো ফল আমি পাইনি। যারা ক্লাস করা তারা করতেছো, যাদের পরীক্ষা দেওয়া তারাই দিচ্ছ, বাকি যাদের না দেওয়া তারা দিচ্ছও না, তারা কিছু বলতেছো না। অথচ রাগ করাটা আমার পুরো বৃথা এখানে মনে হয়েছে আমার কাছে, যে আমি রাগ করে যে একটা শারীরিক ক্ষতি করতেছি, এটা তোমাদের জন্য করাটা পুরোটাই বৃথা। অতএব সেটা আজ থেকে আর করবো না। যেটুকু রাগ করার করেছি। যদি কাউকে কোনো কিছু খারাপভাবে বলে থাকি তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী, দয়া করে কিছু মনে করবে না, ঠিক আছে? এখন তোমরা তোমাদের পড়াটা একটু দয়া করে বুঝে নিও আমার কাছ থেকে। আমি আর বুঝতে যাবো না জোর করে। অন্তত পড়াশোনাটা একটু আন্তরিক হওয়া উচিত, একটু মানে কি বলবো, যার সাথে হেল্প নিবা তার সাথে একটু আন্তরিক হওয়া উচিত। কিন্তু এইটা না হলে পড়াশোনাটা হয় না, আসলে হয় না। তো যেহেতু রেকর্ড ক্লাস আছে, প্রশ্ন উত্তরও দিয়ে দিচ্ছি, সপ্তাহভিত্তিক স্টাডি প্ল্যান আছে, সেই হিসাবে আমি সব কিছুই ক্লাস নিব, সব কিছুই পড়াবো। তোমাদের যা কিছু সমস্যা থাকবে তোমরা আমাকে বলবো, আমি বুঝাই দিব। এতে আমার আগের পড়ানো থাকুক আর না থাকুক। যদি কেউ বলেছেন আমাকে কবিতাটা পড়া দেন, আমি কবিতাটাও পড়িয়ে দিব, যাও। যেহেতু আমার 1-1.5 ঘন্টা টাইম তোমাদের জন্য দেওয়া আছে, বরাদ্দ করা আছে, তো যদি টেক্সট পড়ানো লাগে তো টেক্সটটাও পড়িয়ে দিব আমি, তাও আমি পড়িয়ে দিব, কোনো সমস্যা না। আমি মনে করবো যে আমি নতুন করে পড়াচ্ছি, তোমরা কেউ কিছু বোঝো না, তাহলে আমার রাগও হবে না আর তোমাদের বিরক্ত হতে হবে না। ওকে, তো যাক ওটা বাদ দাও, এখন আসো। আর যদি কারো সমস্যা থাকে বলো। তাহলে যেহেতু আমাদের 13 তারিখে মানে আগামীকালকে টেস্টটা নেওয়ার কথা আছে, এই 4টা কবিতার হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, পাইক, ক্রসিং ব্রুকলিন ফেরি এবং ফার্নহিল, এইগুলোর যে ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উপরেই নেওয়া হবে। এর ভিতর থেকে 2024 সালে যে পার্টে যেটা এসেছে সেখান থেকে আমি কোশ্চেন দিব, তোমরা উত্তর করলে করবা, না করলে না করবা, তাতে কোনো সমস্যা নেই। তাতে কোনো সমস্যা না। কিন্তু পরীক্ষার উত্তরগুলো দয়া করে আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো একটু লেখার চেষ্টা করবা যদি তুমি ভালো মার্ক পেতে চাও। কারণ অনেকে খুবই শর্ট করলে দেখা যাচ্ছে যে অনেকে পার্ট সি তাই 1-1.5 পেজ লিখতেছে, কিচ্ছু লিখতেছে না, কিছুই লিখতেছে না। আমি বুঝলাম না কেন। কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো স্টাডি গাইড থেকে উত্তর লিখতেছো যেখানে কোনো কোটেশন নেই, ভালো ইন্ট্রোডাকশন নেই, কনক্লুশন নেই। আমার শেখানোর দরকার, আমি শিখতেছি। আমাদের টিচারদের কাজ হলো শেখানো, বাকিটা স্টুডেন্ট গ্রহণ করবে কি না করবে সেটা স্টুডেন্টের ব্যাপার। এর ভিতর থেকে 100 জনের ভিতরে 10 জন উঠে যাবে, বাকি জন 90 জন পড়ে থাকবে। এটাই হলো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো অথর্ব যারা আছে, অপদার্থ যারা আছে, যারা পড়াশোনা করতে চায় না তাদেরকে থামিয়ে বাদ দিয়ে যারা করতে চায় তাদেরকে একটু উপরে তুলে দেওয়া। তা আমার সেই কাজে ব্যস্ত। অতএব 100 জন যুক্ত হবে, 10 জন ক্লাস করে বাকি 90 জন করবেন, এটা স্বাভাবিক। অতএব 10 জনের জন্য আমি আছি, বাকি 90 জন যা সেটাকে চালিয়ে নেওয়ার জন্য আছে, ঠিক আছে? তো যা ওইগুলোর ওই জন্য আর বাকি 90 জনকে
ভালো করাতে হবে, ভালো ইয়া করতে হবে, সেই নিয়ে টেনশন করতে হবে, এটা করাটা খুবই বোকামি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে? তোমরা ভুল করোনি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি যে আমার এতটা করা ঠিক না। ওকে, যদি কারো কোনো সমস্যা না থাকে তার সময় নষ্ট করব না, বাসায় পড়তে স্যার স্যার বলো। স্যার আমার পাই কবিতার মধ্যে ব্রড কোয়েশ্চেন একটু প্রবলেম ছিল। পাইকে ব্রড করছেন কোনটা? স্যার ওখানে একটাই আছে। বলো কোথায় সমস্যা? পুরোটাই সমস্যা না কোনো প্যারাতে সমস্যা না না কোনো স্যার, লাইনে না কোথায়? কোন একটা প্যারাতে হচ্ছে আরো নিচে ওই যে দ্য পন্ড আই ফিশড 50 ইয়ার্স অ্যাক্রস, ওই প্যারার মধ্যে যে লাস্টের দুই লাইনের এক্সপ্লেনেশনটা একটু বুঝতে পারতেছি না। দ্য পন্ড আই ফিশড, এটা জি স্যার, এটা শেষের দুই লাইন আর ওই প্রথমে তিন লাইন এক্সপ্লেনেশন, এই দুইটি। এই পর্যন্ত মানে কবিতার এই দুটো লাইন? এই দুই লাইন আর ওই যে এক্সপ্লেনেশনটা হচ্ছে ওখানে তিন লাইন। দ্য পন্ড আই ফিশড 50 ইয়ার্স অ্যাক্রস মানে কি? যে আমি যে পুকুরে মাছ যে ধরতাম, পুকুরে মাছ চাষ করতো, হ্যাঁ সেই পুকুরের আয়তন কত? 50 ইয়ার্স। হ্যাঁ মানে কি গজ, তাই তো? 50 গজ। যে পুকুরে কি আছে? হুজ লিলিজ এন্ড মাস্কুলার টেন্স, একটু মিউট রাখো। হ্যাঁ, যে পুকুরে কি 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 আছে এখানে? লিলি এবং মাংসলে লিলি হ্যাঁ, শক্তিশালী ট্যাঙ্ক মাছ। মাছ আছে, যে মাছগুলো কি হচ্ছে? হেড হেড আউট আউটলাস্ট মানে কি? এভরি টিকে থাকা অনেক দিন ধরে, তাই তো? যে মাছগুলো এখনো টিকে আছে। তোমরা কেউ একজন একটু মিউট রাখো, তাই আমার কাছে আবার রিপিট সাউন্ড আসছে। এটা কার হচ্ছে বলো তো? তাওসিফ। তাওসিফ আহমেদ, একটু মিউট রাখো, কারণ আমার কথাটা আবার আমার কাছে ফেরত আসছে। তোমরা কি শুনতে পাও না নাকি আমি বুঝি না। তাই বলছি কি, হ্যাড আউটলাস্টেড এভরি ভিজিবল স্টোন অফ দ্য মোনাস্টারি দ্যাট প্ল্যান্টেড দেম মানে কি? এখানে একটা মোনাস্টারি ছিল। মোনাস্টারি মানে কি বলো? সন্ন্যাসীদের থাকার জায়গা, আশ্রম। হ্যাঁ, একটা আশ্রম ছিল। যে আশ্রম কি করেছিল? প্ল্যান করা। প্ল্যান মানে কি? লাগানো। কোনগুলো লাগিয়েছিল? এই লিলি ফুলগুলো, লিলি গাছগুলো লাগিয়েছিল। এবং এই পুকুরে এই যে মাছ, টেন্স ফিশ, এই ফিশগুলো কারা এখানে ছেড়েছিল? কারা? সন্ন্যাসীরা। এই মোনাস্টারি যারা তৈরি করেছিল তারা। অতএব এখানে এই মোনাস্টারির যে স্টোনগুলো আছে মানে কি? মোনাস্টারি অনেক পুরনো, অনেক পুরনো, তাই তো? সে মোনাস্টারি ভেঙে তার ধ্বংসাবশেষ টিকে আছে। তাই বলতেছে যে এই যে মোনাস্টারির যে স্টোনগুলো এখনো ভিজিবল আছে, যেগুলো দেখা যাচ্ছে, তার থেকেও এই লিলিগুলো কি? লিলি ফুল এবং টেন্সগুলো কি? তার থেকেও কি আরো বেশি পুরনো বা আগের? পুরনো। কি কথা বোঝা গেল? বেশি। জি স্যার। তার মানে কি, হ্যাড আউটলাস্টেড এভরি ভিজিবল স্টোন অফ দ্য মোনাস্টারি। তাহলে যে মোনাস্টারিটা এখানে ছিল এবং এই মোনাস্টারিতে যারা থাকতো, তারা যে এই পুকুরে এই লিলি ফুল, এই টেন্স ফিশ তারা যে ছেড়েছিল, সেটা এখনো টিকে আছে। কিন্তু মোনাস্টারি কি টিকে আছে না ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। মোনাস্টারি ধ্বংস হয়ে গেছে। অতএব এখানে ন্যাচারাল কোনটা আর হিউম্যান ইনস্টিটিউশন কোনটা? নেচার হচ্ছে পন্ডস এর লিলি গুলো, আর মোনাস্টারিটা হচ্ছে মোনাস্টারিটা হলো হিউম্যান ইনস্টিটিউশন। তার মানে কি? মানুষ হিউম্যানিজম। তাই তো? মানুষের পরিবর্তন আসবে, সভ্যতার পরিবর্তন আসবে, কিন্তু প্রকৃতি কি? আনচেঞ্জেবল। হ্যাঁ, ঠিকই থাকবে। আসবে না, অপরিবর্তনীয়। হ্যাঁ, কত সভ্যতা চলে গেছে। একসময় এখানে কত রাজা বাদশা ছিল, কিন্তু পাখিরা এখনো বাসা বানায়, পাখিরা এখনো ডিম পাড়ে, ঠিক আছে তো? বৃষ্টি এখনো হয়। স্যার হ্যাঁ,
আর এই যে পরের 3 লাইনটা একটু হ্যাঁ বুঝিয়ে বলতেছি, দিলে হ্যাঁ, ভালো হতো। ওটার সাথে এটা রিলেটেড। এবার পড়ো তাহলে তুমি বুঝতে পারবা। This setting evokes an Eric timelessness. হ্যাঁ, টাইমলেসনেস কেন বোঝাচ্ছে? কিসের টাইমলেসনেস? কার? মোনাস্টারি মোনাস্টারির কেন? নেচার নেচারের সরি স্যার। তাই না? দ্য সেটিং Nature. ইভোকস মানে কি? সৃষ্টি করা। ইয়ারি মানে কি? একটা অদ্ভুত, তাই তো? একটা মানে কি? কাঁটা দেওয়া, ভয়ার্থক, তাই না? এরকম স্ট্রেঞ্জ একটা টাইমলেসনেস, যে কিছু জিনিস আছে যেটা সময়ের সাথে সাথে টিকে থাকে, ঠিক আছে তো? সময়ের সাথে বাধা না। এখানে কি নেচার সিম্বলাইজড বাই দ্য পন্ড। অতএব নেচার কি কি? এখানে নেচার কি কি আছে? কি কি মিলে নেচার এই জায়গায়? বলো। Pond, lilies, লিলি তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো কি এখনো টিকে আছে না ধ্বংস হয়ে গেছে? পুকুর কি ধ্বংস হয়ে গেছে? টিকে টিকে আছে না, এখনো। ঠিক আছে। তাহলে সেটা বলছে কি? নেচার সিম্বলাইজড বাই দ্য পন্ড হ্যাজ আউটলিভড হিউম্যান ইনস্টিটিউশন। দেখো, হিউম্যান ইনস্টিটিউশনকে আউটলিভ করে গেছে, মানে ওগুলো এখন টিকে আছে, কিন্তু হিউম্যান ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। সাজেস্টিং দ্যাট দ্য ফোর্সেস এমবডিড বাই দ্য পাইক, অতএব পাইকের মাধ্যম দিয়ে যে শক্তিগুলোকে এখানে নির্দেশ করা হচ্ছে সেটা হতে পারে ইনস্টিংক্ট, সার্ভাইভাল অ্যান্ড ভায়োলেন্স। সেগুলো কি হচ্ছে? আর মোর ইন্ডিউরিং দ্যান হিউম্যান সিভিলাইজেশন, তাই তো? দেখো, সিভিলাইজেশন ইটসেলফ। অতএব মানব সভ্যতার থেকেও কোন জিনিসগুলো এন্ডিউরিং? বলো, দীর্ঘস্থায়ী কোনগুলো? নেচারের হ্যাঁ, ভায়োলেন্স, ভায়োলেন্স, সার্ভাইভাল, এগুলো। ইনস্টিংক্ট, সার্ভাইভাল। এই যে মনে করো স্যার এখানে ইমবডি ইন প্রিপজিশন হবে না? এমবডিড দিতে পারো, প্রিপজিশনটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি ইনও দিতে পারো, ব্যয় দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে জি, স্যার। পাইক, যেমন হচ্ছে ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট মানে কি? সহজাত বৈশিষ্ট্য, সহজাত বংশগতভাবে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কখনো পায়। পরিবর্তন হয়? বলো। না না স্যার। জি না স্যার। যেমন ব্যথা লাগলে পরে মানুষ হাসে, তাই তো? আর দুঃখ পাইলে না, আর কি? কাঁদে। হ্যাঁ, কাঁদে। না স্যার। তাহলে এটা কি চেঞ্জ হয়েছে এ পর্যন্ত? না না স্যার। মানুষ ক্ষুধা লাগলে পারে খাইতে চায় নাকি? জি হ্যাঁ, স্যার। আর জি স্যার। আর যদি মানুষ কোনো কি হুমকির মুখোমুখি হয় তাহলে সে বিপরীত পার্টিকে খুনও করে দিতে পারে নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে সার্ভাইভাল টিকে থাকার সাথে কি ভায়োলেন্স জড়িত? এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ভারত বাংলাদেশ যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এগুলো কি টিকে থাকার যুদ্ধ না? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে এগুলো কি এখনো হচ্ছে না নাকি শেষ হয়ে গেছে? এখন আর হয় না এগুলো? মানুষ তো এখন সভ্য হয়ে গেছে, এখন এখন হয় হচ্ছে। না? হ্যাঁ স্যার, হচ্ছে। হ্যাঁ, তাই বলতেছে হিউম্যান সিভিলাইজেশনের থেকেও দেখো মানব সভ্যতা অনেক আগে থেকে আছে। একসময় নাকি নবীরা ছিলেন, তাই তো? নবীদের মাধ্যমে ধর্ম এসেছে। সৃষ্টিকর্তা মানে আল্লাহ বা ঈশ্বরের সাথে নবীদের কি থাকতো? একটা যোগাযোগ থাকতো। আমাদের বলে বলে আর পারলাম না গো, একটু মিউট রাখতে হবে। তাহলে তাই সেটাই বলতে যাচ্ছে যে যে সকল ফোর্স পাইকের মাধ্যমে জানানো হচ্ছে সেই ফোর্সগুলো কি হিউম্যান সিভিলাইজেশন থেকেও আরো বেশি দীর্ঘস্থায়ী, মানে সেগুলো টিকে আছে, কিন্তু সিভিলাইজেশন আসে আর যায়, আসে আর যায়, ঠিক আছে? যেমন আজ থেকে 5000 বছর আগে ধরলাম, আজ থেকে 5000 বছর আগে এই ভারতীয় উপমহাদেশ কোন সভ্যতা ছিল? বলো। প্রাচীন সভ্যতা। প্রাচীন তো ঠিক আছে, সেটা তো ঠিক আছে। সভ্যতা তো প্রধানত ধর্মীয় সভ্যতা দিয়ে বোঝানো হয়, তাই না? তাহলে যদি ভারতীয় উপমহাদেশ ধরি তাহলে কোন ধর্মীয় সভ্যতা ছিল এটা? বলো। হিন্দু। হিন্দু ছিল এখানে, বৌদ্ধ ছিল এখানে। আচ্ছা, পাহাড়পুরে সোমপুর বিহার আছে, ওখানে একটা মঠ আছে, ওটা কাদের ছিল বলো তো? তাই বলা হয়। ওটা কাদের ছিল? বৌদ্ধদের। বৌদ্ধদের। ওইখানে গেলে তুমি কোনো বৌদ্ধ পাবা আজ পর্যন্ত? আজকে গেলে, এখন কি গেলে কোনো বৌদ্ধ ধর্মের মানুষ পাওয়া যাবে? না স্যার।
তাহলে মঠ শেষ হয়ে গেছে, বৌদ্ধ ধর্ম ওখানকার শেষ হয়ে গেছে, বৌদ্ধ সভ্যতা ওখানে শেষ হয়ে গেছে, এখন হয়তো মুসলিম সভ্যতা আছে ওখানে। কিন্তু ওই হিন্দু বৌদ্ধ সভ্যতার মানুষগুলো রেগে গেলে পরে মারামারি করতো, ক্ষুধা লাগলে খাইতো, ঘুম পাইলে ঘুমাইতো। এখনকার মানুষগুলো ওগুলো করে না? বলো। হ্যাঁ স্যার। জি স্যার। এই জন্য এই লাইনটা দিয়ে এমনটাই বোঝানো হয়েছে। কি বুঝতে পেরেছো এখন? জি স্যার। বলো, আর কার সমস্যা আছে? স্যার ইউলিসিস পোয়েমের হচ্ছে আমি ভিডিও ক্লাস করছি, কিন্তু ওইখানে ফার্স্ট স্ট্যান্জাটা ছিল না ভিডিওতে, কোনটার রেকর্ড ক্লাসে। ইউলিসিস। ইউলিসিস ওইটা তো আমি স্যার এই আগে কবিতা পরে পড়াইছে ক্লাসের সময়। স্যার ফার্স্ট স্ট্যান্জাটা আমি পাই নাই ক্লাসটা। ওটা রিভিশন ক্লাসের মধ্যে দেখে নিবা, রিভিশন ক্লাসের স্যার আমি এই দেখবা। স্যার আমি এই আমি কবিতা রেকর্ড ক্লাস জয়েন করছি, তো স্যার একটু যদি এক্সপ্লেইন করতেন শর্ট করে কবিতাটা তাহলে স্যারের আগেই যাবে ক্লাসে। ক্লাস আছে তো তোমার আবার শর্ট করে আলোচনা করা লাগবে। তুমি ক্লাসটা দেখে নাও, শর্ট করে আলোচনা করা যায় কোনো কিছু? বলো। স্যার আমি এটা আজকে মাত্র নতুন জয়েন করছি, আমি 5 মিনিটে যদি স্যার একটু শর্ট করে এক্সপ্লেইন করতেন বাংলায় তাহলে ভালো হতো। কোনটা? এই বাইক কবিতাটাই আজকে আমি নতুন ফার্স্ট জয়েন করছি, তো এটা ক্লাসটা দেওয়া আছে, কবিতা শর্ট করে তোমাকে আমি কি আলোচনা করাবো? এখানে কি শর্টের জিনিস এটা? বলো, বুঝতেছো না কেন? তুমি ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাস, তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিবা। লাইন বাই লাইন ছাড়া কোনো শর্টে আলোচনা হয়? তুমি কি বুঝবা বলো শর্টে? এখানে তোমাকে আমি কি বোঝাবো? রেকর্ড ক্লাস যদি না থাকতো তাহলে বলতো স্যার যেহেতু ক্লাস নাই আপনি বুঝাই দেন। আপনার তো ক্লাস আছে ওখানে, আছে কি না? বলো। জি স্যার। শর্টের চিন্তা ভাবনা দয়া করে আমার কাছে করবা না, এটা একটা আমি খুব আপত্তিকর মনে করি। তোমাকে আমি কি বোঝাবো? এখানে কি কোনো গল্প আছে যে তোমাকে আমি বলে দিলাম খরগোশ আর কচ্ছপের গল্প? বলো। তুমি কবিতাটা না বুঝলে তো বুঝবে না কিছু, তাহলে তোমাকে আমি কি বোঝাবো এখানে? একটু রেকর্ড ক্লাসটা দেখে নিবা, রেকর্ড ক্লাস আছে, তুমি আজকে যুক্ত হও, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে ক্লাসগুলো একটু দেখে নিবা। জি স্যার। এগুলো শর্টে হয় না যে স্যার একটুখানি বলে দিলাম আর মিলে গেল। তোমাকে আমি কি বোঝাবো বলো? কেউ একজন বলো তো যে আমি শর্টে কি বলতাম, তোমরা যারা আগে ক্লাস করছো। একজন বলো যে স্যার শর্টে আপনি এটা বলতে পারতেন। কি বলতে পারি বলো? কবিতা দিয়ে কি বোঝানো যাবে যে শর্টে আমি বুঝাই দিব তাকে? একজন বলো তো। কবিতাটা একটা শক্তিশালী মাছ সম্পর্কে। স্যার বিস্তারিত না পড়লে কিভাবে বোঝাবে? বিস্তারিত না পড়লে তো ভাবে শর্টে বোঝানো যাবে না স্যার। হ্যাঁ, তাহলে আমি তোমাকে কি বোঝাবো? যে একটা শক্তিশালী মাছ সম্পর্কে বলা হয়েছে, এটুকুই তো। আর কি বোঝাবো? তো ওইখানে তো আরো ডিপ মিনিং আছে যেগুলো লাইন বাই লাইন না পড়লে বোঝা যাবে না। একটু ক্লাসগুলো করে নিবা। স্যার হ্যাঁ বলো। আমি যে গত টেস্টটা দিছিলাম ওইটার খাতাটা আপনি দেখেন নাই, সিনও করেন নাই এখনো। আমি দেখতেছি, আমি সবার খাতায় দেখতেছি, আমি আর পর্যন্ত এসেছি, তোমাদের দেখে নিব কিছু, হয়তো কালকের মধ্যে হয়ে যাবে দেখা। ঠিক আছে? জি স্যার। স্যার আমরা তো নতুন, এখন তো জানি না কিভাবে এক্সামগুলো দিব, একটু যদি বলতেন। তেমন কিছুই না, এই যে 4টা কবিতা আছে, এই 4টা কবিতার উপর ব্রিফ, শর্ট এবং ব্রিফ ব্রড কোশ্চেন আমি দিয়ে দিব। তোমরা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দেখো যে গত 30 তারিখে একটা টেস্ট নেওয়া হয়েছে, ওর প্রশ্নটা কিভাবে দেওয়া আছে। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে দেখলেই পেয়ে যাবা, ওটা দেখে নিলে বুঝতে পারবা যে কয়টা করে ব্রড কোশ্চেন, কয়টা করে শর্ট কোশ্চেন আর কয়টা করে ব্রিফ কোশ্চেন দেওয়া হয়। আর কোশ্চেনগুলো এই কবিতা ভিত্তিক প্রত্যেকটা ফোল্ডারে এখানে যা আছে সেখান থেকে দেওয়া হবে। ঠিক আছে? জি স্যার। ওখানে দেখে নিবা, মেসেঞ্জার গ্রুপের একটু উপরে স্ক্রল করবা, দেখবা যে প্রশ্ন দেওয়া আছে। 30 তারিখে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেটার প্রশ্ন দেওয়া আছে। স্যার কোশ্চেনগুলো কি মেসেঞ্জারে দেওয়া হবে? হ্যাঁ, মেসেঞ্জারে তো দেওয়া হয়। একটু দেখে, ওই জন্য তো বললাম যে মেইন গ্রুপে দেওয়া হয়। মেসেঞ্জারে দেখে নাও। হ্যাঁ।
মেসেঞ্জার গ্রুপে মেইন যে ক্লোজ যে গ্রুপটা আছে ওই গ্রুপটা একটু উপরে উঠবা, উঠে একটু দেখে নিবা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। জি স্যার। আচ্ছা বলো, আর কার কোথায় সমস্যা? স্যার আপাতত আমরা ক্লাসগুলো দেখতেছি, তো আমি কেবল আমার ক্লাসগুলো দেখা শেষ হয়েছে, এখনো ভালোভাবে পড়তে পারি নাই। সময় দিতে হবে, 8-10 ঘন্টা ছাড়া তোমার এখন ওইভাবে পড়ে হবে? বলো। স্যার আমি প্রোজ আর পোয়েট্রি রেকর্ড ক্লাসগুলো দেখা শেষ করছি, হায় রে কপাল, একটা শুধু বাকি আছে এই এর। তোমাকে আমি এখন প্রোজ তো স্যার এখনো পড়াচ্ছি আমি কি না। তোমাকে প্রোজ পড়াচ্ছি? স্যার ওটা আগে দেখছিলাম, আমি ক্লাসে জয়েন হওয়ার আগে প্রোজ শেষ করছি। সেটা তুমি কবে যুক্ত হয়েছো? ঈদের একদিন আগে মেবি। তাহলে তুমি ওটা বাদ দাও, প্রোজ বাদ দাও। এখন যেভাবে আমরা স্টাডি প্ল্যানে আছে, আমি কিন্তু বারবার বলছি যে স্টাডি প্ল্যানটা দেখে নাও, সেই হিসাবে আগাও। প্রোজের ক্লাস এখন বলে তো লাভ নাই। তোমার এখন প্রোজের সমস্যা হলে কি আমি সমাধান দিতে পারবো? বলো। আমার তো প্রোজ তো এখন 1 মাস না স্যার, পড়ানোই হবে। স্যার ওটা আমি দেখি না এখন, আমি শুধু পোয়েট্রি ক্লাসগুলো করতেছি, শুধু ইউলিসিসের প্রথম স্ট্যান্জাটা আমার রেকর্ড ক্লাসে নাই, দেখতেছি রেকর্ড ক্লাসে দেখলাম, তো ওখানে সেকেন্ড স্ট্যান্জা থেকে শুরু হইছে। হ্যাঁ, দয়া করে মেবি ওইখানে রেকর্ড হয় নাই দেখবা, প্রথম একটু মেসেঞ্জার গ্রুপে দেখবা স্ট্যান্জাটা। যে প্রত্যেক ক্লাসের পর একটা শীট দেওয়া হয়। ওই শীটটা কি খেয়াল করছো? কেউ ডাকেন? এই যে এরকম একটা শীট দেওয়া হয়, এর ভিতরে কি ইউলিসিস আছে? কাহুয়া না স্যার, হ্যাঁ, স্যার আপনি যে বললেন যে কোনো কবিতা থেকে প্রশ্ন করতে, ওই জন্য বললাম। না, ওই জন্য আমি এটার কথা বলেছি যে নরম 10 নরম সপ্তাহে খাইয়া 4টা ফেলাইছে, কবিতা আছে। তারপরে ডাকে শক্ত শক্ত কাটি দেয়। স্যার এইখানে নাই, এগুলা ক্লাস দেখছি আমি। না থাকবে, একটু মিউট রাখবা সবাই, হ্যাঁ? পরে খাই নিবা, পরে খাই নিবা। তোমরা এখন আগাবা আমার সাথে আগানোর সাথে সাথে পরের গুলোকে কভার করবা। যারা দেরিতে যুক্ত হয়েছো, এখন দেরিতে যুক্ত হয়ে যদি তুমি 1 সপ্তাহের ভিতর সব শেষ করতে চাও, তাহলে নিশ্চয়ই হবে না। আচ্ছা, তো যাও, যদি কারো সমস্যা না থাকে দয়া করে পরীক্ষার প্রস্তুতি নাও। আগামীকাল সন্ধ্যা 7টার সময় প্রশ্ন শেয়ার করা হবে। তাওসিফ আহমেদ, তুমি বারবার আনমিউট করে ফেলতেছো। তোমার ওখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে এবং আবার কথাটা রিপিট আসতেছে। এখনো মনে হয় সে শুনতেছে না, আমি যে কথা বলতেছি সেটা কি শুনতেছে সে? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আগামী সপ্তাহের 11তম সপ্তাহে কি কি পড়া আছে? আর মনে হয় 1 সপ্তাহ মতো আছে পোয়েট্রি, তাই না? হ্যাঁ স্যার। এই যে স্টাডি প্ল্যানে সব দেওয়া আছে। ঈদের পর হ্যাঁ আর এক সপ্তাহ সামনের সপ্তাহটা লার্নিং গ্রিফ, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ আর এলিজি রিটেন আ কান্ট্রি চার্জ ইয়ার্ড, এই 3টা কবিতা আছে। এই 3টা কবিতার জন্য আগামী রবিবারে আমরা লার্নিং গ্রিফ এবং বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এইগুলো নিয়ে আলোচনা করব। অতএব এগুলো রেকর্ড ক্লাস তোমরা দেখে নিবা। আর আগামীকালকে যেহেতু পরীক্ষা আছে, আগামীকালকের পরে তোমরা এগুলো পড়াশোনা শুরু করবা। তো আজকে আপাতত আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত, পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এই 4টা কবিতা নিয়েই তোমরা পড়ো। এবং পরীক্ষা যেহেতু প্রত্যেকটা কবিতা থেকেই প্রশ্ন থাকে, তবে পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো 2টা কবিতা অন্তত যদি তোমরা কভার করে ফেলতে পারো, তাহলে সেখান থেকেও আনসার লেখা যায়। সবগুলো যে প্রস্তুতি নিয়েই তুমি পরীক্ষা দিবা তা না। পরীক্ষাটা শুধুমাত্র দেওয়া কি শুধু নাম্বার পাওয়ার জন্য? বলো, আমি যে পরীক্ষাটা নিচ্ছি, তোমাদের এখানে পরীক্ষাটা দেওয়ার উপকারিতা কি কি হবে বলো? ফ্রি হ্যান্ড রাইটিং বাড়বে, শেখা যাবে, কোথায় ভুল হচ্ছে, টাইম মেইনটেইন। হ্যাঁ, এখন যদি তুমি পরীক্ষা না দাও তাহলে আমার কোনো আপত্তি নাই। তুমি পরীক্ষা না দিলে আমারই সুবিধা নাকি? কার সুবিধা বেশি বলো তো? পরীক্ষা না দিলে কার সুবিধা বেশি? আপনার, কারণ আপনাকে খাতা কাটতে হবে না, খাতা দেখতে হবে না। 10 জনের মধ্যে মনে করে একজন পরীক্ষা দিচ্ছে, আমার খুব সুবিধা, শুধু একটা কপি করব মেসেজ, তুমি পরীক্ষা দাওনি, আমি শুধু মেসেজটা দিয়ে যাব। সুবিধা তো আমারই বেশি। তাহলে আমারই সুবিধা হোক। তোমরা তো সুবিধা নিচ্ছ না যখন, যে পরীক্ষাটা দিলে তুমি তো তোমার হাতের লেখাটা ভালো হবে, স্পিডটা বাড়বে। তুমি যদি এখনই পরীক্ষাগুলো দিতে থাকো, তাহলে যে ওই যে প্রথম পরীক্ষায় স্যার হাতের লেখা
ভালো হচ্ছিল না, আমার হাত ব্যথা হয়ে গেছিল, আমি লিখতে পারছিলাম না, এই সমস্যাগুলো থাকবে না। এবং কোন টাইমে কত টাইম লাগবে একটা প্রশ্ন উত্তর লিখতে, এই টাইমের মধ্যে তুমি শেষ করতে পারবা কিনা সেটা তুমি জানতে পারবা। তোমার মনে থাকতেছে কিনা, আরো কি কি ঘাটতি আছে সেগুলো বুঝতে পারবা। আর যদি পরীক্ষা না দাও তাহলে তোমার মতো পণ্ডিত আর কেউ নাই, তুমি সব পারবা শুধু পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা তুমি কি কি পারবা। ঠিক আছে? তা তুমি এখন কি ধরনের পণ্ডিত হবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন যদি পারো একটু পরীক্ষাগুলো দিও, না দিলেও আমার আর কিছু বলার নেই, অনেক বলেছি। শেষের দিকে আমি আর মাথা স্যার আমাদের নেক্সট ক্লাসটা কবে? রবিবার, প্রতি রবিবার আর বৃহস্পতিবার পরীক্ষা নেওয়া এই ক্লাস আছে। শুক্রবারে ঠিক আছে? আর শুক্রবারে হচ্ছে পরীক্ষা। এই যেখানে লেখা আছে, এই যেখানে হ্যাঁ, যে পরীক্ষার তারিখ এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে 11 সপ্তাহে কবে পরীক্ষা হবে? দেখো এই যে জুন, 20 জুন 20 জুন শুক্রবার, শুক্রবার করে। হ্যাঁ, আর রবিবারে আমরা যে ক্লাস নিব সেই ক্লাসের এই দুটো কবিতার উপরে আলোচনা হবে। টেক্সট পড়বা, আগে মনে করে এভাবে পড়, লার্নিং গ্রিপ টেক্সট আগে পড়লা, পড়ার পর কোশ্চেনগুলো পড়লা, কোশ্চেনগুলোর মধ্যে কি কি সমস্যা থাকতে পারে সেগুলো জানলা, ওটা শেষ হয়ে গেলো। তারপরে আসলা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, কবিতাটা পড়লা। কবিতাগুলো পড়তে কি 2 দিন করে টাইম লাগবে এক একটা কবিতা পড়তে? হ্যাঁ না স্যার, একটা কবিতার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই হয়ে যায় একটা টেক্সট পড়ার জন্য। একদিনে তুমি চাইলেই কবিতার, যদি তুমি দাও সময় দাও আর কি, আর যদি সময় না দাও তুমি বন্ধুর সাথে ঘুরে রিলস দেখার পরে, টিভি মিভি দেখার পর যদি সময় পাও, তাহলে যদি পারো তাহলে বলবা স্যার আমি সময় পাচ্ছি না। এখন ভালো পরীক্ষা দিতে হলে তোমাকে 8-10 ঘন্টা সময় ব্যয় করতে হবে প্রতিদিন। এটা ভেবে তুমি পড়াশোনা করো। এখন সময় বার করতে পারবা কি পারবো না তোমার নিজস্ব ব্যাপার, তোমার জীবনের ব্যাপার, এটা আমার কিছু না। একটু দয়া করে নিজের মতো করে পড়াশোনা করো। ওকে স্যার নন মেজরও কি এক্সাম নেন? হ্যাঁ, নন মেজরটা প্রতি সপ্তাহে নেওয়া হয় না, একটা সময় দেওয়া হয় যে এত চ্যাপ্টার থেকে এত চ্যাপ্টার তোমাদের পড়তে দেওয়া হয় প্রতি সপ্তাহ ভিত্তিক। কিন্তু ওটার অবশ্য আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়েছে, কোনটা জানো তাই না? হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা শেষ হয়েছে তাই না? ইন্ট্রোডিউসিং সোশ্যালজি এন্ড সোশ্যাল ওয়ার্ক, এটা ঈদের পরে একটা ডেট দেওয়ার কথা ছিল। তো আজকে আমি ওই ডেটটা দিয়ে দিব। ওই সময় আমরা এই যে বাকি যে 3টা সাবজেক্ট ছিল, ইন্ট্রোডিউসিং সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্যাল থিওরি, 1 থেকে 5 পর্যন্ত তাই না? 1 থেকে 5 পর্যন্ত চ্যাপ্টারের একটা টেস্ট নেওয়ার কথা আছে। তো আমি আজকে দিয়ে দিব, সমস্যা না। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে বাই।